আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান শাহরিয়ার, বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে, এবং আজকের এই ভিডিওতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কীভাবে 113তম স্থান অধিকার করলাম, পাশাপাশি আরও 3টা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাইলাম, সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি মূলত একজন সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইম থেকে কীভাবে সেকেন্ড টাইমারের পরীক্ষা প্রিপারেশনটা নিছি এবং কী কী সমস্যা ফেস করছি সেই ব্যাপারে একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা উপকৃত হবা এই ভিডিওটা দেখে। তো জার্নিটা শুরু করে এসএসসি লাইফ থেকেই, যেখানে আমি একটা ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, যার কারণে দেখা গেছে সায়েন্সে আমি পাইছি A-, যেটা কখনো আমরা আশাও করি নাই, এরকম একটা বাজে অবস্থা। তো মন টন খারাপ, অবস্থা খারাপ, বাবা মাও খুবই রাগান্বিত হয়ে গেছে। তো আমি যে আবার এইচএসসিতে আমি সায়েন্সটা নেবো, এই সাহসটার কুলাইতে পারতেছিলাম না। এর জন্য সবার মতের বিরুদ্ধে যাইয়া আমি নিয়ে নিছি আর্টস। তাও অত ভালো কোনো কলেজ না, সাবা সরকারি কলেজ, অত ভালো কোনো কলেজ না। ওইখান থেকে আর্টসে পড়ালেখা শুরু করে দিই। তো সোসাইটি, ফ্যামিলি, এমনকি আত্মীয় স্বজনরাই সবাই আর কি মনোমালিন্য অবস্থা, তারা কেউ সাপোর্ট করতেছে না। আর্টস নিয়ে পড়ে কী হবে, আর্টস তো মেয়েদের সাবজেক্ট, এটা পর্যন্ত ফিউচার আছে। আর আরেকটা বিষয় কি, তোমরা যারা সায়েন্স থেকে আর্টসে ড্রপ করো, তো দেখা যায় কি আমাদের সায়েন্সে অধিকাংশ গণিত থাকে, তো আর্টসে আবার সব আর কি মুখস্থ জিনিস, তো ওটা আমি আগে থেকে বুঝে উঠতে পারি নাই, তো মুখস্থ বিদ্যা অতটা আমার ভালো ছিল না। তো ওই জায়গাতে আরেকটা সমস্যা হয়ে গেছে। আর হাতের লেখা তো আরও জঘন্য রকমের খারাপ আমার। তো দেখা গেছে কি যে আর্টসের যে কোনো সাবজেক্টে তোমার A+ পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে যায় কম্পেয়ার টু সায়েন্সের সাবজেক্টগুলোতে, যদি তুমি ঠিকমতো অঙ্ক এগুলো ভালো করে থাকো। তাও পড়তেছিলাম। আর আমরা কিন্তু করোনাকালীন ব্যাচ, আমাদের সময় কিন্তু করোনার লকডাউনটা দিয়ে দিয়েছে। তো দেখা গেছে যে করোনার ভিতর যে আমি পড়ালেখা করবো, আমার ওইরকম মনোমানসিকতাও হয় নাই। আর করোনার বাসায় বসে থাকলে কারোরই তেমন পড়ালেখা হয় না, গেমস, ঘুমানো, মানে যত রকমের ব্যাড হ্যাবিটের ভিতরে আমি জর্জরিত হয়ে গেছিলাম, এরকম একটা বাজে অবস্থা। তাও যখন খুললো আস্তে আস্তে আমাদের, তাও দেখা গেল কি আমরা কিন্তু করোনার ব্যাচ ছিলাম। করোনার পরে যে শর্ট সিলেবাসের যে ব্যাচটা চালু হলো, যে শর্ট সিলেবাসের পরীক্ষাটা নিয়ে এলো, ওটাই কিন্তু আমরা ছিলাম। তো আমাদের সময় থেকে ওই শর্ট সিলেবাসের ধারাটা শুরু হয়েছে, যে তোমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে, তোমাদের শর্ট সিলেবাসের এইটুকু অংশ হবে। তো এটা মূলত আমাদের থেকে শুরু হয়েছে। তো দেখা গেছে যে শর্ট সিলেবাসের কারণে আমি খালি মানে যে প্রাথমিক যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো বাদ পড়ে গেছে, এবং যে আমাদের বিভাগ অনুযায়ী যে চ্যাপ্টারগুলো থাকে ওইগুলো পড়ে গেছে, খালি পরীক্ষা দিছে এরকম 3টা খালি চ্যাপ্টার উপর। ভূগোল দিছিলাম, ইতিহাস দিছিলাম, ইসলামের ইতিহাস ছিল, আমার ইতিহাস ছিল না। আর তোমার অর্থনীতির উপর পরীক্ষা দিতে পারতাম, যেগুলো মূলত মৌলিক জিকের আয়তায় পড়ে। যদি তোমরা গুচ্ছতে পরীক্ষা দিতে যাও মানবিকের ভিতর, তখন খালি এগুলো লাগে। তেমন ভূগোলটা তোমার এমনি জিকের ভিতরে আইসা থাকে। তো আমি তখন ওই সময়টাও আমি জানতাম যে আমার অ্যাডমিশন প্রিপারেশন দিতে হইব, কিন্তু তখন পর্যন্ত আমার বাংলা, ইংরেজিতে এবং জিকের ব্যাপারে একবার জিরো নলেজ ছিল, ঠিক আছে, একদম জিরো নলেজ ছিল। তো আমি খুবই টেনশনের ভিতর ছিলাম এরকম সময়, যে আমি তো অ্যাডমিশন প্রিপারেশন দেবো। ওই সময় তো দেখা গেছে কি যারা করোনার সময়টা ভালো মতো কাজে লাগাইছিল তারা কিন্তু সফল হতে পারছে। আর তোমার আমি আগেই বলছি যে আমি 12 বছরের আমার পুরো দাগ খাওয়া একটা জার্নি চলতেছে, যে 12 বছরের রেজাল্ট ভালো না, ফ্যামিলি কন্ডিশন ভালো না, ফাইন্যান্সিয়ালি মিটিগেট করতে পারতেছি না প্রবলেমগুলো, তো তার উপরে মরার উপর খাড়ার গা, যে আমার রেজাল্ট কোনো কিছুই ভালো না। তো এখন পিঠ দেয়ালে ঠিক আছে, এক পর্যায়ে এখন বুঝতে পারতেছে যে ভাই এই 12 বছরের যে দাগটা লাগছে গায়ে, ঠিক আছে, এই 12 বছরে যা করে আছে, রেজাল্ট খারাপ, তার উপর 2টা রেজাল্ট মিলে আমার এই 8.56, তাহলে বুঝতেই পারতেছো প্রায় 1 পয়েন্ট সামথিং আমি পিছনে। দ্যাটস মিন আমি যেখানে 2টা যোগ করলে 20 আসে, আমার ওইখানে 2টা যোগ করলে 14 পয়েন্ট সামথিং আসতেছিল। তো আমি অলরেডি 7 মার্ক প্রায় পিছনে রয়েছি। তো এরকম সময়তে বুঝতে পারতেছো বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক পিছনে থাকাই মানে কি 2,500 লোকের পিছনে থাকা। এরকম ক্ষেত্রে আমি কি করবো, আমি তো প্রায় কিংকর্তব্য বিমর্ষ হয়ে পড়ি। কিন্তু তাও নিজেকে একটু সামাল দিচ্ছি, বাবা মার সাথে কথা বলছি, তারা আমাকে আশ্বাস দিতে যে সমস্যা নেই বাবা, তুমি করতে থাকো, আমরা আছি তোমার সাথে। তো এই অ্যাডমিশন জার্নি শুরুর ক্ষেত্রে যদি আমি বলতে চাই, যে তোমরা কিন্তু একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবা, যে তোমাদের কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মতো কিন্তু কোন দিকে চলে যাবে তোমরা টের পাইবা না। বুঝতে পারছি? কিভাবে তোমরা এমনিতে বুঝতে পারবা, যে দেখা গেল যে আমি প্রথমে আমার উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, যে ভাই আমার অলরেডি আমি 7 পিছনে রয়েছি, আমার ব্যাকরণ ভালো না, আমার গ্রামাটিক্যাল স্কিল ভালো না, আমি ভোকাবুলারিতে খুবই উইক, এবং জিকে জীবনে নাম শুনছি কিন্তু চোখে দেখিনি, এরকম একটা অবস্থা আমার। আর মুখস্থ বিদ্যা 99.99% মুখস্থ করা লাগে, যারা রাবির ইউনিটে পরীক্ষা দিবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইতে পরীক্ষা দিবা, তো মানবিকের 99.99% হলো মুখস্থ বিদ্যা, তার মুখস্থতেও আমি একদম ডাউন। তো কিভাবে, কোনো স্ট্র্যাটেজির বিষয়ে জানা ছিল না। তো আগে নিজেকে সিদ্ধান্ত নিলাম যে আমি যদি এই ইউসিসি, ফোকাস বা আরো যে আদার্স মানে কোচিং সেন্টারগুলো আছে, যে জায়গায় তোমরা সচরাচর দেখা দেখে স্টুডেন্টরা চলে যায়, আমার ফ্রেন্ডরা চলে, আমি চলে যাই, আমি কি ওইভাবে আমি যাবো? কারণ ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমার 3 মাসে করাবে, কোচিং সেন্টারে পড়াবে, 3 মাসে তোমার সবকিছু কভার করে দেবে, তুমি পারো না পারো জাহান নামে যাও, দে ডাজেন্ট কেয়ার। ওকে, তারা পড়াবে, পরীক্ষা নেবে টপিকের উপর, তারপর কিভাবে একটা রিভিশন ক্লাস দেবে,
তারপর শেষ, তোমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আর সবচেয়ে বড় সেই সমস্যাটা, তুমি যে একটা জিনিস পারো না, তুমি ব্যাকরণে দুর্বল, তুমি যে ইংলিশে দুর্বল, ভোকাবুলারিতে দুর্বল, তুমি গ্রামাটিক্যাল সাইডে দুর্বল, তোমার বারবার প্রশ্ন করা লাগে, এই সুবিধাটা নেই। কারণ তুমি 100 জন, 50 জন, 60 জনের ভিতরে তোমাকে পড়ানো হবে, তাই না? তো সবাইকে তো একভাবে ট্রিট করবে, তোমাকে তো আলাদা ট্রিটমেন্ট তারা দেবে না। তো এইটার বলে আমার একটা ভয় ছিল যে আমি তো এগুলো পারি না। আমার আরো সমস্যা কি, আমি প্রশ্ন অনেক বেশি করি, বুঝছো, প্রচুর প্রশ্ন করি, অহেতুক প্রশ্ন যেগুলো বলা যায়। কেউ যদি আমি যে ভাইয়ের কাছে পরবর্তীতে পড়লাম, যে আমি একজন ইন্ডিভিজুয়াল ভাই হায়ার করে পড়ছিলাম, তো ভাইয়ের এত প্রশ্ন করতে ভাই পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে এই সামান্য জিনিসও কেউ কোনো স্টুডেন্ট পারে না, সে আবার অ্যাডমিশনের প্রস্তুতি কিভাবে নিবার চায়। তো তার মূলত এটা তার মুখের হুবহু বয়ান, যেটা আমি বললাম যে তুমি সামান্য জিনিস পারো না, তুমি অ্যাডমিশনের কথা কল্পনা কিভাবে করো, সে আমার ডাইরেক্ট কিভাবে বলছিল। তো এতটা উইক আমার বেস ছিল, তাই বুঝতে পারছো। তা প্রথম যেটা আমি তোমাদের ফোকাস করতে বলবো, ভাই বেসিকটা স্ট্রং করো, বুঝতে পারছি। দেখবা কি যে বিল্ডিং এর কি এই গ্রাউন্ড ফ্লোরটা শক্ত হয় না, সেই বিল্ডিং এর উপর অনেকগুলো তালা করা যায় সম্ভব হয়ে থাকে। হয়তো আমি জিনিসটা ভালো করে বুঝাতে পারিনি, কিন্তু আশা করি মূল কন্টেক্সট তুমি বুঝতে পারছো। তো এভাবে আমি একটা বেসিকটা আমি ঠিক করে থাকলাম। অনেক প্রশ্ন করে ফেলেন যে ভাই ইউনিভার্সিটি জিনিসটা কি, এই সাবজেক্টের এটা কি হয়ে থাকে, এক বই এটা পড়া দেখলাম, আরেক বই এই নিয়ম, কারণটা কি। তো এইভাবে ভাইকে ডিস্টার্ব করতে করতে কিন্তু আমার জার্নিটা কিন্তু কমপ্লিট হবে। এরকম ক্ষেত্রে একটা সমস্যা হবে কি, তুমি যখন ইন্ডিভিজুয়াল ভাই হায়ার করবা, তখন চেষ্টা করবে কি 4 থেকে 5 জনে একটা ভাইকে হায়ার করা, এর চেয়ে বেশি কারোকে না নেয়। কারণ ভাই সবাইকে বেশি হলে 2 থেকে আড়াই ঘন্টা ভাই সময় দেবে, 2 থেকে আড়াই ঘন্টা 5 জনের বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু দেখা গেলো ব্যাচের সিস্টেম হয়ে যাবে। তাই তুমি ইউসিসি আর এটা কিন্তু তফাৎ থাকবে না। আমি বললাম কি 2 থেকে 3 জন হলে বেটার হয়, বেশি হলে 5 জন হবে তোমার, বুঝছো। তো আমরা 2 জন মূলত ছিলাম, ওটার মূলত একটা আলাদা কাহিনী আছে বানান যায়, কিন্তু ওইটার ভিতরে এখন যাইতেছি না আমি। তো দেখা গেল কি ভাই আমাদের 2 মাস পড়াইছিল। আর আরেকটা সমস্যা হবে যে তোমরা একটু টাকা বেশি পড়বে যখন এরকম করে কোনো ইন্ডিভিজুয়াল ভাই হায়ার করবা, বুঝতে পারছি। আর এমন ভাইকে হায়ার করবে যে কিনা এখন বিসিএস এর প্রিপারেশন নিতেছে, অথবা সে তার অলরেডি অনার্স শেষ করে এখন ব্যাংক জবের প্রিপারেশন নিতেছে, অথবা তার চাকরির প্রিপারেশন নিতেছে। এরকম ভাইকে হায়ার করলে বেটার হয়, কারণ উনি অলরেডি একটা মানে পড়ার ভিতরে আছে, ফ্লোতে আছে। কিন্তু যখন মধ্যমধ্যে কোনো ভাইকে হায়ার করবা যে কিনা অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে রয়েছে, তো তারা হয় কি যে ডিপার্টমেন্টে পড়ার পাশাপাশি এইদিকে অতটা টাইম দিতে পারে না। তো এই দিকটা একটু ফোকাস রাখবা, ঠিক আছে। তো এই গেল কি ভাই চুজিং এর বিষয়টা। দ্বিতীয়ত আমি যেটা ফোকাস করলাম যে ভাই আমি জীবনে চান্স পাই আর না পাই, আমার একটা স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা কি, যে কোনো কাজের ভিতর 110% ইনভলভমেন্ট, ঠিক আছে। আমি যদি আজকে বিজনেস করতে চাই, রিলেশনশিপে ঢুকি, অথবা মানে যে কোনো কাজ করতে চাই, আমি যদি ওইখানটা আমার 110% যদি না লাগাইতে পারি, তাহলে কিন্তু আমি ওখান থেকে মানে যে আউটপুটটা আমি আশা করতেছি সেটা কিন্তু পাবো না। তো এই ক্ষেত্রে আমি একবার ভাইবা দেখলাম, অনেকে কয় ফ্রিল্যান্সিং করো, অনেকে কয় এই স্কিল আপগ্রেড করো, পড়ালেখা করে কি হয়, সেহেতু 30,000 টাকা জবই করবা, তারপরে স্কিল করো। তো আমি এগুলোতে প্রথমত পাত্তা দিই না। আমার মূল ফোকাস ছিল যে ভাই 12 বছরের যে দাগটা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, 12 বছরের দাগটাকে মুছাইতে হবে কিভাবে, একটা ভার্সিটিতে চান্স পাওয়ার মাধ্যমে। সেটা হয়তো সরকারি চাকরির মাধ্যমে হয়ে থাকে, বা বিসিএস ক্যাডার, বা এরকম একটা ভার্সিটিতে চান্স পাওয়ার মাধ্যমে। তো আগে লোকজনদের মুখটা বন্ধ করি, তাই না, তারপরে যা করার করবো। তো আমার মূল ফোকাস ছিল একটা ভার্সিটিতে চান্স পাওয়া। তো চান্স পাওয়ার জন্য কি কি করতে হবে। এখন দেখো, তুমি যখন ভার্সিটির প্রিপারেশনটা শুরু করবে, তখন কিন্তু তোমাকে টাইম অ্যানালাইজ করতে হবে। তুমি কি পড়তেছো, কোন কোন রিসোর্সেস থেকে পড়তেছো, ওই রিসোর্সটা আদৌ ঠিক কিনা, আমার ভাই যেটা পড়াইতেছে ওইটা কি তুমি ঠিক মতো তাকে বুঝাই দিতেছো কিনা, তাই না। এইগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টেবিলিটির ভিতরে রাখতে হবে। পাশাপাশি তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ টপিকের উপর ভিত্তি করে, পরীক্ষাগুলো প্রতিনিয়ত অ্যানালাইসিসের উপর রাখতে হবে। যে তুমি এই তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা দিলা, বাংলা, ইংলিশ, জিকে পরীক্ষা দিলা। এখন তোমার ওই নাম্বারগুলো তুমি যেগুলো পাইলা, ওইগুলো কিন্তু অ্যানালাইসিসের ভিতরে রাখতে হবে, যে তুমি কোনটাতে বেশি পাচ্ছ, কোন টপিকে বেশি পাচ্ছ, কোন টপিকে কম পাচ্ছ। তারপরে তুমি বুঝতে পারবা যে কীভাবে তোমার কোন টপিকের উপর জোর দিতে হবে, তাই না। তো এইগুলো কিন্তু অ্যানালিটিক্যাল একটা স্কিল ডেভেলপ হয়, একটা সিস্টেমেটিকভাবে তুমি রিভিউয়ের ভিতরে আসতে থাকো। তো এই জিনিসটা শুধু তোমার অ্যাডমিশনের জার্নিতেই তোমার হেল্প করে না। আল্লাহ না হোক তুমি যদি অ্যাডমিশন চান্স না পাও, তোমার পরবর্তী যে জীবনটা, তুমি অন্য কোনো কাজে যাবা, বিজনেস শুরু করবা, অথবা কোনো রিলেশনশিপে যাবা, অথবা কোনো স্কিল ডেভেলপ করবা, তো তখনও কিন্তু এই জিনিসগুলো রয়ে যাবে, তাই না। তো বলে না যে আমি যদি জিমে যদি 20 কেজি তুলি, তাহলে কিন্তু আমার বাসার যে 20 কেজি 20 কেজি ওজনে একটা চালের বস্তা আনবো, ওটাও কিন্তু আমি ঠিকমতো তুলতে পারবো, তাই না। তো বিষয়টা কি এরকম করে আমি বুঝাতে চাচ্ছি যে 100% দেওয়াটা শেখো। এই অ্যাডমিশন জার্নি তোমাকে 100% দেওয়া শেখাবে, তোমার এফিসিয়েন্টির সাথে কাজ করার যে মনোবল, ওইটা তোমাকে সৃষ্টি করে দেবে এই অ্যাডমিশন জার্নি। তো এই জিনিসটা আমার মাথার ভিতর ছিল যে আমাকে 100% এটা আনতে হবে, নিজের ভিতরে বাইর করতে হবে। তো তারপর আমি পড়া শুরু করে দিলাম, এবং অবশ্যই একটা জিনিস আগে ফোকাস করবা, যে তোমাকে কেন অ্যাডমিশন জার্নিটা শুরু করতে হবে, এবং কেন তুমি এই গোলগুলো করবে। তো আমার ভিতরে এটা ছিল যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। তারপরে বাবা মা অবশ্যই বকাবাজি করতেছিল যে এই বাজে অবস্থা। বিশেষ করে আব্বু তো দিন রাত খালি মানে খোঁটা দিত যে কী হবে এই ছেলেটার, আর্টস নিয়ে পড়তেছে, রেজাল্ট খারাপ। তো এটা একটা সমস্যা ছিল। তারপরে আরও একটু রিলেশন ওয়াইজও ইমব্যালেন্সমেন্ট ছিল, যার কারণে দেখা গেছে যে ভিতরে একটা আগুন ছিল যে না ভাই এখন কিছু একটা করিয়া দেখাতে হবে, দিল পিঠ দেয়ালে ঠেকা গেছে, ওই আর কিছু করা যাবে না।
তো এই কারণগুলো তোমাকে স্পষ্ট থাকতে হবে। কেন কারণ স্পষ্ট থাকতে হবে? কারণ দেখো, তুমি যখন অ্যাডমিশন জার্নি শুরু করবা, বলে না যে 16 ঘন্টা পড়ালেখা করছি, 14 ঘন্টা করে পড়ালেখা করছি। কারণ কি? তাদের পিছনে এইরকম অনেকগুলো রিজন থাকে। তো তোমারও এই রিজনগুলো রাখতে হবে কিন্তু। নাহলে কিন্তু তুমি ওই 14 ঘন্টা 16 ঘন্টা পড়তে পারবে না। কারণ তোমার ওই রিজনগুলো চিন্তা করে দেখবা এইটুকু তোমার ব্যথা হইতেছে, তাই না? তাহলে তোমার পড়ালেখা করলে তোমার এই পর্যায়ে ব্যথা হইতেছে, তাহলে কিন্তু তুমি ব্যথাটারে ওভারকাম করে ফেলতে পারতেছো। যখন এই রিজনগুলো ভাবতেছো, পড়ালেখার ব্যথার থেকে ওই ব্যথাগুলো বেশি হইতেছে, তো তুমি ওই পড়ালেখা এমনিতে কভার করে দিতে পারবা। তো তারপরে স্ট্র্যাটেজি তুমি বানিয়ে দিতে থাকবা আস্তে আস্তে করে। আর অনেকে বলে যে ভাই আপনি পড়ছেন কয়টার দিকে, সকালকে উঠে দিকে পড়েন নাকি রাতের দিকে পড়েন? এখন আমি বলবো যে ভাই এটা একটা ইন্ডিভিজুয়াল ম্যাটার, হ্যাঁ। তো কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ওয়ে যদি আমরা দেখতে যাই, দেখবা কি অধিকাংশ যারা রিসার্চ করছে, গবেষকরা যারা আছে, তারা রাত্রিবেলা জায়গায় জায়গায় রিসার্চ করে। অধিকাংশ বিজনেসম্যান যারা আছে, তারা রাত্রিবেলার জায়গায় জায়গায় তাদের বিজনেস ডেভেলপমেন্ট আনার চেষ্টা করে বা প্ল্যানিং বানায় থাকে। অধিকাংশরা, সবাই জানা, ঠিক আছে? আবার দেখবা কি বেশিরভাগ মানুষরা বলবে কি সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে পড়তে বসবা। তো এটা হলো ইন্ডিভিজুয়াল ম্যাটার। কিন্তু আমি বলবো তোমার জন্য যেটা এফেক্টিভ, অধিকাংশের জন্য দেখা যায় কি রাত্রি জায়গায় পড়াটা বেশি এফেক্টিভ হয়ে থাকে। আর আমাদের ভার্সিটির ভিতরে আমি অধিকাংশ স্টুডেন্টদের দেখছি রাত জেগে তারা পড়ালেখা করে, ঠিক আছে? তো এটা মূলত স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু দেখা যায় কি রাতে আমার ভালো মনোযোগ বসে দেখে আমি রাত্রিবেলায় প্রিপারেশন নিতাম। আমি সকালকে একটু দিকে ট্রাই করতাম, কিন্তু ঘুমে ঘুমে থাকতাম অনেক। তো দেখা যায় কি আমি রাত্রিবেলা পড়তাম বেশি বেশি করে, যে নামাজটা পড়ি, তারপর আমি ছয়টা নাহলে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুম দিতাম এবং 11টার দিকে উঠতাম। এবং অবশ্যই অবশ্যই ভাইয়া, তুমি তোমার ঘুমটা ঠিক মতো এনশিওর করবা। আমি ফার্স্ট টাইম যখন ছিলাম তখন আমি ঘুম ঠিক মতো আমি দিতাম না, বুঝছো? আমার হয়েছিল কি যে ঘুম খুবই কম আসতো, মানে টেনশনে থাকতাম যে চান্স পাইতে হবে পাইতে হবে পাইতে হবে। তো নিজেকে ওভার ট্রেন করে ফেলতাম, মানে ওভার প্রেশার দিয়ে ফেলতাম, যার কারণে দেখা যেত যে আমার 3 থেকে 4 ঘন্টা ঘুম হতো। বিশেষ করে ঢাবির পরীক্ষা দেওয়ার পরে আমার হাতে 3 থেকে 3.5 মাসের মতো সময় ছিল। ওই যে আমার ভালো মতো মনে আছে, আমি 4 ঘন্টার বেশি ঘুমাইতামই না, এরকম একটা অবস্থা হয়েছিল। তো দেখা যাচ্ছে যার কারণে আমার মেন্টাল যে একটা রিল্যাক্সেশন দরকার, আমি যে রিল্যাক্স থাকলে আরও বেশি দূর আগাইতে পারবো, এই জিনিসটা আমি ভুলেই গেছিলাম, বুঝছো? এক কথা শরীরটাও রিল্যাক্স দিতেছিলাম না, এভাবে টানা পড়ে যাইতেছিলাম। যার কারণে দেখা গেছে কি যে ফার্স্ট টাইমে আমার যে ভুলগুলো ছিল ওইগুলো আমি শুধরে উঠতে পারিনি। তো দেখা গেছে আমার রেজাল্টও ঠিক মতো আমি আনতে পারিনি। আরেকটা যেটা ভুল করবা তোমরা যারা ফার্স্ট টাইমাররা আছে অধিকাংশই, যে একটা বাজে একটা মিথ শুনবা যে ভাইয়া এই যে এখন যেটুক আছে এইটুক খালি পড়ে যাও, বুঝছো? বা এই যে প্রিভিয়াস ইয়ারে খালি কোশ্চেন সলভ করতে একবার খালি প্রিভিয়াস ইয়ারতে কোশ্চেন রিপিট হয়ে থাকে, এই যে একটা ফালতু একটা কথা, এটা বিশেষ করে রাবির ক্ষেত্রে আসবে। রাবি যখন এই ইউনিটে পরীক্ষা দিতে যাবা, যে রাবি একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন করে, তাদের প্যাটার্ন সবসময় রিপিট হয়ে থাকে, পূর্বের প্রশ্নে বারবার তুলে দিয়ে থাকে। আচ্ছা, রাবি প্রশাসনের তার কোনো কাজ কাম নেই, তোমার এটাই করে বেড়াবে, তাই না? তো আর বলে কি শর্ট সিলেবাসের ফাঁদে কখনোই পড়বা না, যে 70% সিলেবাসে পরীক্ষা হবে অমুক সিলেবাসে। তুমি মানবিক বিভাগে পরীক্ষা দিবা, তোমার জন্য কোনো শর্ট সিলেবাস নেই, এটা সোজা হিসাব, বুঝছো? তুমি যা পড়বা সবই ফুল সিলেবাস। হ্যাঁ, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে যেগুলো ফুল সিলেবাসের ভিতরে থাকা সত্ত্বেও ওইগুলো তুমি খালি পড়বা, আর যেগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না ওইগুলো তুমি বাদ দিতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমার টার্গেট হলে ফুল সিলেবাস রাখবা, এই শর্ট সিলেবাসে পাল্লায় পড়তেই যাবা না। তুমি যা আছে সব পড়ে যাবা, চোখ বুঝা সব পড়তে হবে, ঠিক আছে? তো দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নের পাল্লায় পড়া তো অধিকাংশ যে র মেটেরিয়ালগুলো আমাদের পড়া লাগে না। যেমন মনে করো সমার্থক শব্দগুলো আমার যতগুলো দিয়ে আছে 2-3 পৃষ্ঠা করে, তোমার তারপর অ্যান্টোনিম সিনোনিম কতগুলো দিয়ে আছে, ওইগুলো কিন্তু পড়া লাগে 4-5 পৃষ্ঠা করে থাকে, তাই না? তারপর কনজুগেশন অফ ভার্ব থাকে। তো দেখা যায় কি ইনফরমেশন, তারপর ইডিয়মস অনেকগুলো থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে। তো দেখা যায় কি অনেক ইনফরমেশন থাকার কারণে পুরাপান একটা রিল্যাক্সেশন মোডে চলে যায়, যে এত ইনফরমেশন পড়ার বদলে যদি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই রিপিট হয়ে থাকে, তাহলে আমি বেশি বেশি করে 10,000টা 15,000টা খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পড়ি। তাহলে আমি অযথা আমি এত 10,000টা ওয়ার্ড করে আবার 10,000টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেন সলভ করে যাবো? তো এই জায়গাটারই সমস্যা। তো প্রথম ইয়ারে আমি এই ভুলটা করছিলাম, যে আমি ভাবছিলাম যে এত পড়ার দরকার নেই, ডাইরেক্ট শুধু এইটুকুই পড়ে যাই, তাই না? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে যায়, হয়তো 2-1টা রিপিট হইলি আলহামদুলিল্লাহ, আমার তো এত লাগবে না। তো দেখা গেছে কি ওইটাই মুখস্থ করতে করতে মাথায় এতটা বার্ডেন হয়ে গেছে যে যদি আমার প্রশ্নের বাইরে একটা ওই যদি চলে আসে, আমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ছি ওগুলো বাইরে যদি চলে আসে, আমি একবারে হয়তো কিং কর্তব্য বিমূর্ষ হয়ে পড়ি। যার কারণে দেখা যায় কি যে পাড়া জিনিসগুলো আমি রাখি ফেলা থেকে চলে আসি, বুঝছো? এই একটা সমস্যার ভিতরে আমার ছিলাম ফার্স্ট ইয়ারে এসে। তো সেকেন্ড টাইমে আসে আর কি, ফার্স্ট টাইমে থেকে তো সেকেন্ড টাইমে আসে এই জিনিসটা আমি কোপ আপ করার চেষ্টা করছি। তারপরে আমি যেটা আরেকটু তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মানে গুচ্ছতে পরীক্ষা দেওয়ার সময় আমার জগন্নাথে আর কি সিট পড়ছিল। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের দাগানোর প্যাটার্নটা ঠিক রাখবা, যে প্রথমে কোনটা দাগাবা। আমি সবসময় সাজেস্ট করি স্টুডেন্টকে বাংলা থেকে শুরু করার। বাংলা থেকে শুরু করবা, বাংলা সবচেয়ে সহজ। যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দেবা বাংলার প্রশ্ন সবসময় সহজ থাকবে, একই প্যাটার্নে থাকবে। বাংলা থেকে শুরু করবা, তারপরে যাবা জিকেতে, তারপর সবার শেষে ইংলিশ দাগাবা। তারপরে ইংলিশের ভিতর কোনটা থেকে শুরু করবা, সেটা হলে তোমার ইংলিশে যে তোমার গ্রামাটিক্যাল পার্টগুলো আছে, হ্যাঁ, গ্রামাটিক্যাল পার্ট, তারপর ভোকাবুলারিতে যাবা। তারপর তুমি সবার শেষে যে একটা 5 মার্কের থাকে, যে তোমার প্যাসেজ পড়ে তারপর জিনিসগুলো বাইর করতে হয়,